পুরো বিশ্ব জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পারমাণবিক অস্ত্র উন্নত করার জন্য $140 বিলিয়ন খরচের পরিকল্পনা আমেরিকার, পরমাণু অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা। পরেই জানাবো, গ্রেপ্তারি পরোয়ানা বাতিলে ইসরায়েলের আবেদন প্রত্যাখ্যান করতে হবে হেগের আদালতকে, করিম খানের বার্তা। এরপরেই থাকবে, সিরিয়ার আলেপ্পোর অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। এদিকে সিরিয়ায় সন্ত্রাসবাদীদের পুনরুদ্ধারের চক্রান্ত করছে ইসরায়েল ও আরেকটি দেশ, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। এবং সর্বশেষ জানাবো, প্রথমবারের মতো যুদ্ধবিরতির পক্ষে কথা বললেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারমাণবিক অস্ত্র উন্নত করার জন্য $140 বিলিয়ন খরচের পরিকল্পনা আমেরিকার। পরমাণু অস্ত্র আধুনিকায়নের জন্য আমেরিকা $140 বিলিয়ন ব্যয় করার পরিকল্পনা নিয়েছে। আমেরিকার রস কংগ্রেস ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের আওতায় 2024 থেকে 2049 সালের মধ্যে সব অস্ত্র আধুনিকায়ন করা হবে এবং এজন্য অন্তত $138 বিলিয়ন খরচ করার পরিকল্পনা নিয়েছে আমেরিকা। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পরমাণু অস্ত্র আধুনিকায়নের কর্মসূচি জোরদার হচ্ছে। 2023 সালের পেন্টাগন আধুনিকায়ন করা 200 পরমাণু ওয়ারহেড হাতে পেয়েছে, যা ছিল স্নায়ুযুদ্ধ অবসানের পর 1 বছরের বেশি ওয়ারহেড গ্রহণের ঘটনা। পরমাণু অস্ত্র আধুনিকায়নের পাশাপাশি আরও $500 বিলিয়ন খরচ করা হবে পরমাণু অস্ত্র ভাণ্ডার ব্যবস্থাপনার কাজে। প্রতিবেদনে জানানো হয়েছে, পরমাণু অস্ত্র আধুনিকায়ন কর্মসূচিতে মার্কিন সরকার শতকরা 70% লোকবল বাড়িয়েছে। পরমাণু অস্ত্র আধুনিকায়নের কর্মসূচির সাথে রয়েছে সাবমেরিন উন্নতকরণ কর্মসূচি, যাতে পরমাণু ওয়ারহেড, পরমাণু ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত বোমা বহন করা যায়। রস কংগ্রেসের এই প্রতিবেদনে জানানো হয়, 2023 সালের প্রথম দিকে মার্কিন সামরিক বাহিনী থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ওহাইও সাবমেরিন বাদ দিয়ে তার জায়গায় কলম্বিয়া আণবিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন প্রতিস্থাপন করা হবে। 2025 সালের মধ্যে কলম্বিয়া ক্লাস সাবমেরিন উন্নয়নের জন্য মার্কিন নৌবাহিনীকে প্রায় $1000 কোটি দেওয়া হয়েছে। মার্কিন সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে রাশিয়া ও চীনের সাথে আমেরিকার পরমাণু অস্ত্র সহযোগিতা শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রেপ্তারি পরোয়ানা বাতিলে ইসরায়েলের আবেদন প্রত্যাখ্যান করতে হবে হেগের আদালতকে, করিম খানের বার্তা। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির করা জারি গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার আবেদন প্রত্যাখ্যান করেছেন আদালতের চিফ প্রসিকিউটর করিম খান। আদালতের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, নেতানিয়াহু ও ইয়োব গ্যালন্তের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করার জন্য ইসরায়েলের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছে তাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। হেগ ভিত্তিক আদালতের আপিল চেম্বারের প্রতি তিনি এই আহ্বান জানান। করিম খান বলেন, আইসিসির আইনের আওতায় এই আবেদন আইনগত শর্ত পূরণ করে না। তিনি উল্লেখ করেছেন, ইসরায়েল যে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে তাতে এই পদ্ধতিগত তদন্তের বিষয়ে অভিযোগ ছাড়া আপিলের কোনো গ্রহণযোগ্যতা নেই। করিম খান বলেন, রোম সংবিধানের 58 অনুচ্ছেদের আওতায় সিদ্ধান্ত ঘোষণার আগে ইসরায়েল আদালতের এখতিয়ার নিয়ে চ্যালেঞ্জ করতে পারে না। তিনি বলেন, আইসিসি যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা শুধু কোনো সিদ্ধান্ত নয় এবং এর বিরুদ্ধে রোম সংবিধানের 82 1 অনুচ্ছেদ অনুসারে সরাসরি আপিল গ্রহণযোগ্য নয়। কোনো কারণেই প্রিয় ট্রায়াল চেম্বার থেকে ঘোষণা করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করার সুযোগ নেই। চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরায়েল আপিল চেম্বারে একটি আপিল দায়ের করে অভিযোগ করেছে আইসিসির তদন্ত এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রক্রিয়াগতভাবে ত্রুটিপূর্ণ ছিল। একই সাথে আপিল নিষ্পত্তির সময় গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করারও দাবি করেছে তেল আবিব। গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য গত সপ্তাহে আইসিসি নেতানিয়াহু এবং গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আইসিসির আইন অনুযায়ী হেগ ভিত্তিক আদালত অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার পরিচালনা করে এবং মামলা শুরু করার জন্য আসামিদের অবশ্যই শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে, যে কারণে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হলে নেতানিয়াহু ও ইয়োব গ্যালন্তকে আদালতে উপস্থিত হতে হবে।
সিরিয়ার আলেপ্পোর অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অন্তত অর্ধেক এলাকা দখল করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা ও তথ্য কেন্দ্রে সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আব্দুর রহমান জানিয়েছে তথ্য। এএফপিকে রামি আব্দুর রহমান বলেন, আলেপ্পো শহরের অর্ধেক অঞ্চল এখন নিয়ন্ত্রণ করেছে হায়াতা তাহরির আল শাম এবং তার সহযোগী গোষ্ঠীগুলো। গত বেশ কিছুদিন ধরে জিহাদিদের দখলকৃত এলাকায় সংঘাত এবং গোলাগুলি বন্ধ রয়েছে, কারণ সরকারের সেনাবাহিনীর সদস্যরাও ওই এলাকা থেকে সরে এসেছেন। সিরিয়ার সরকার ইতোমধ্যে আলেপ্পোর বিমানবন্দর এবং শহরের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে সব সংযোগ সড়ক বন্ধ ঘোষণা করেছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের নির্দেশেই নেওয়া হয়েছে এসব পদক্ষেপ। সিরিয়ার প্রেসিডেন্ট কঠোর বিরোধী বলে পরিচিত হায়াত তাহরির আল শামের জিহাদিরা ইতোমধ্যে শহরের কেন্দ্রস্থলে অবস্থান নিয়েছে বলেও জানা গেছে। গত সপ্তাহ থেকে সিরিয়ার ছোট বড় বিভিন্ন শহরে দখল নেওয়া শুরু করে এইটিএস ও তার সহযোগী গোষ্ঠীগুলো। সেই ধারাবাহিকতায় শনিবার রাতে আলেপ্পোতে এসে পৌঁছায় তারা। 2016 সালে এই আলেপ্পোতেই সিরিয়া, রাশিয়া, ইরান ও স্থায়ী শিয়া যোদ্ধাদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে পরাজিত হয়ে শহরটি থেকে বিতাড়িত হয়েছিল এইসিএস। প্রায় এক দশক পর ফের সেখানে প্রবেশ করল গোষ্ঠীটি। রাশিয়া অবশ্য নিজেদের অন্যতম পুরনো ও বিশ্বস্ত মিত্র বাশার আল আসাদকে প্রতিশ্রুতি দিয়েছে যে এই বিদ্রোহীদের প্রতিহত করতে নতুন সেনা ইউনিট পাঠানো হবে। আগামী 72 ঘন্টার মধ্যে সিরিয়ায় এসে পৌঁছানোর কথা সেই সব ইউনিটের। সিরিয়ায় সন্ত্রাসবাদীদের পুনরুত্থানের চক্রান্ত করছে ইসরায়েল, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবানন ও ফিলিস্তিনি ভূখণ্ডে প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের পুনরুত্থানের চক্রান্ত করছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাশাম আল শাব্বাগের সাথে টেলিফোন আলাপে কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি সরাসরি বলেন, সিরিয়ার এই অনাকাঙ্ক্ষিত ঘটনা মার্কিন ও ইহুদিবাদী পরিকল্পনায় ঘটানো হয়েছে। এর আগে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিবের সাথে ফোন আলাপেও একই কথা বলেছেন আব্বাস আরাকচি। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়ার সামরিক বাহিনীর দৃঢ়তায় সন্ত্রাসবাদ মোকাবেলা করা হয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বাসাম ছাব্বাগকে সুস্পষ্ট করে আশ্বস্ত করেন, সন্ত্রাসবাদদের বিরুদ্ধে লড়াই ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য সিরিয়ার সরকার, জনগণ ও সেনাবাহিনীকে তেহরান সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। টেলিফোন আলাপে বাসাম শাব্বাগ উত্তরাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলার পর ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে সেখানকার বর্তমান পরিস্থিতি জানান। তিনি বলেন, সিরিয়ার সরকার ও জনগণ সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে তাদের সর্বাত্মক শক্তি দিয়ে রুখে দাঁড়িয়েছে এবং সন্ত্রাসীদের চক্রান্ত বাস্তবায়নে সব ধরনের প্রতিরোধ অব্যাহত রাখবে। প্রথমবার যুদ্ধবিরতির পক্ষে কথা বললেন জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নিজের অনড় অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ও ভ্লাদিমির জেলেনস্কি। এই প্রথমবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন জেলেনস্কিকে একটি প্রস্তাব দিয়েছে। সেটি হল, গত প্রায় 3 বছরের যুদ্ধে ইউক্রেনের সব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে। সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে ইউক্রেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ন্যাটোর সদস্যপদ দেবে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজের শীর্ষক প্রতিবেদন স্টুয়ার্ট রামসেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ওয়াশিংটনের এই প্রস্তাব তিনি সম্মত আছেন কিনা। জবাবে জেলেনস্কি বলেন, আমরা যদি এই যুদ্ধের সহিংসতা, ধ্বংসযজ্ঞ বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয়ে যাওয়া প্রয়োজন। আমরা প্রথমে ন্যাটোর ছায়াতলে যেতে চাই, তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে সেগুলো পুনরুদ্ধারে কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই। আমার মনে হয় এটা সম্ভব। তিনি বলেন, যদি ইউক্রেন ন্যাটো সদস্য পদ পায়, সেক্ষেত্রে রাশিয়ার দখলকৃত এই এলাকাগুলোতে হামলা বন্ধ করবে ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে সেসব অঞ্চলকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় কিয়েভের পক্ষে। জেলেনস্কি বলেন, ইউক্রেনে যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলোকে আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না। এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী।